আজকের ভূগোল ক্লাসে আমরা একটু আঞ্চলিক থেকে পেরিয়ে প্রাকৃতিক ভূগোল বিষয়ে আলোচনা করব, যার প্রধান এবং প্রথম টপিক সেটা হচ্ছে শিলা। দেখো, এই শিলা বা রক এই টপিকটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, খুব ভিতরে ঢুকবো না, তো তার মধ্যেও যে যে ইনফরমেশনগুলো আমার দেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু আমরা ক্লাসে নোট ডাউন করাবো। তো প্রত্যেকে হেডিং করে নাও শিলা, বা যাকে আমরা ইংলিশে রক বলি। যারা ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি নিতে চাও বা এসএসসি সিজিএল এমটিএস এর নাও, তাদের ক্ষেত্রে একটু ইংলিশ টার্মগুলো জেনে রাখা প্রয়োজন। তাহলে প্রথমে যদি কোনোভাবে খুব সাধারণভাবে প্রশ্ন করা হয়, শিলা বা রক বলতে কি বোঝো, তাহলে কি বলবে? শিলা বা রক কি কি বলা যায়? ভালো করে শুনে নাও, যে এক বা একাধিক খনিজ বা খনিজ চূর্ণের সমন্বয়ে গঠিত যে বিশেষ ভূত্বক, সেই ভূত্বকই কি ভূত্বককেই একত্রে শিলা বলা হয়। এই ভূত্বকটা গঠিত হচ্ছে কি দিয়ে, ভালো করে শোনো। জাস্ট এটা লিখে রাখো ভূত্বক বলে। ভূত্বককে ইংলিশে কি বলা হয়? ভূত্বককে ইংলিশে বলা হয় ক্রাস্ট। এই ভূত্বকটা গঠিত হচ্ছে কি দিয়ে? ভূত্বকটা গঠিত হচ্ছে বিভিন্ন খনিজ দ্বারা। বিভিন্ন খনিজ, এক বা একাধিক খনিজ দ্বারা গঠিত হয় এই ভূত্বক। এই ভূত্বক যেটা দিয়ে গঠিত হয় সেটাই কি? সেটাই হচ্ছে শিলা। বোঝা গেছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার শিলাকে ব্যাখ্যা এরকমও করা যেতে পারে যে পৃথিবীর বহিস্থ অংশে যে নরম আবরণ বর্তমান, সেই নরম আবরণটাই হলো শিলা। ওকে, এরপর আমাদের যেটা আলোচ্য বিষয়, যেটা আমাদের টপিকটা মেন যেভাবে এগিয়ে যাবে, সেটা হচ্ছে শিলার শ্রেণীবিভাগ। তো নোট ডাউন করে নাও, শিলার শ্রেণীবিভাগ। একটা শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ রক্স বলে হেডিং করো, শ্রেণীবিভাগ বলে লেখো। তোমরা যারা আমার কাছে বহুদিন ক্লাস করো তারা জানো যে আমি কোনো ক্লাসিফিকেশন ছক করে লেখাই। তো এখানে ছক করে লিখে রাখো, মনে রাখতে সুবিধা হবে। তাহলে যদি শিলা বলে আমরা শ্রেণীবিভাগ করি, তাহলে মোটামুটি শিলাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? তবে হ্যাঁ, এই যে ভাগ, এইটা লিখে রাখো উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে মোটামুটি ক্লাসিফিকেশনটা উৎপত্তি অনুসারেই করা হয়। কারণ কারণ কার্যগতভাবে এর তেমন কোনো ভাগ নেই। তাহলে বলা যাবে এই উৎপত্তি অনুসারে শিলাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? কে বলবে? অনেকেই জানো। চেষ্টা। 3 ভাগে। স্যার 3 ভাবে। 3 ভাগে ভাগ করতে পারি: আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। নোট ডাউন করো, ডিটেলসে বলবো। মোটামুটি আগ্নেয় শিলা, পাললিক শিলা, আর নোট ডাউন করো রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা। ওকে, রূপান্তরিত শিলা প্রত্যেকটা কিন্তু আমরা ব্যাখ্যা করব। এক্সাম্পলগুলো কিন্তু আজকের ক্লাসে খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথমেই আমরা যে ভাগ নিয়ে ডিসকাস করা প্রয়োজন সেটা কি? সেটা হচ্ছে আগ্নেয় শিলা। তো প্রত্যেকে হেডিং করো, আজকের প্রথম টপিক, গুরুত্বপূর্ণ টপিক, আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলার ইংলিশ কি? আগ্নেয় শিলার ইংলিশ কি কেউ বলতে পারবে? অনেকেই এখানে ভূগোল সাবজেক্টে খুব দক্ষ আমি জানি, তারা কিন্তু ভূগোল পড়তে ভালোবাসো। অনেকে ছোটবেলা থেকেই ভূগোলটাকে অ্যাভয়েড করো। বলতে পারবে আগ্নেয় স্যার শিলার? ইগনিস শব্দটা থেকে এসেছিল। একদমই তাই, ভেরি গুড, খুব সুন্দর কথা। যে ল্যাটিন শব্দ ইগনিয়াস থেকে কিন্তু কথাটা এসছে। ইগনিয়াস কথার অর্থ হচ্ছে আগুন, অর্থাৎ অগ্নুৎপাতের দ্বারা বা ভলক্যানো দ্বারা সৃষ্টি যে সমস্ত শিলা বা যে গলিত পদার্থ থেকে শিলা সৃষ্টি হচ্ছে বলে একে আগ্নেয় শিলা, যাকে ইংলিশে নোট ডাউন করে নাও ইগনিয়াস রক বলা হয়। ওকে, এটা কিন্তু খুব একটা ইনফরমেশন আর কি। তাহলে তুমি শুনেই বুঝতে পারছো যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের দ্বারা সৃষ্ট গলিত যে পদার্থ, ম্যাগমাজাত বা লাভা জাতীয় পদার্থ, ধীরে ধীরে তাপ বর্জন করে শক্ত হয়ে ঠান্ডা হয়ে যে শিলা গঠন করে, তাই কি বলা হয়? তাকে বলা হয় ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা। বোঝা গেছে? হ্যাঁ কি না? প্রথম পয়েন্ট, এই শিলা সব থেকে প্রাচীনতম শিলা। প্রথম পয়েন্ট, সব থেকে প্রাচীনতম শিলা, মনে থাকবে। নেক্সট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, এই শিলা থেকে বিভিন্ন শিলার সৃষ্টি হয়, তাই একে সমস্ত শিলার জনক বলা হয়। নোট ডাউন করো, সমস্ত শিলার জনক বলা, দ্য ফাদার অফ অল রক। মনে থাকবে,
সমস্ত প্রকৃতির শিলার জনক বলা হয়। হচ্ছে, ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যেটা আলোচনা করব যে এটা কোথা থেকে কোথায় দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে কোথায়, এই অবস্থানটা কিন্তু আমাদের ইনফরমেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। লিখে রাখো, ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে, খাতা কিন্তু নোট তৈরি হয়ে যাবে একটা, ভূপৃষ্ঠ থেকে 56 থেকে 80 কিলোমিটার, রেঞ্জটা বুঝতে পারলে? 56 থেকে 80 কিলোমিটার গভীরে, গভীরে এই ধরনের শিলা কিন্তু অবস্থান করে, গভীরে এই ধরনের শিলা কিন্তু অবস্থান করে। খুব ভালো 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 একটা ইনফরমেশন হচ্ছে। 56 থেকে 80 কিলোমিটার একটা যে পুরো, মানে ভেবে দেখো, প্রায় প্রায় 25 কিলোমিটার পুরো অঞ্চল জুড়ে পৃথিবীর ভূপৃষ্ঠে এই আগ্নেয় শিলা কিন্তু অবস্থান করছে। হচ্ছে, নেক্সট একটা ইনফরমেশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই আগ্নেয় শিলার কম্পোনেন্ট বা উপাদান হিসাবে কি কি বর্তমান, উপাদানও কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। উপাদান বলতে বলে কি বুঝবো? এলিমেন্ট। এলিমেন্ট কি মনে হয়? কোন কোন ধাতু বা কোন কোন অধাতু বর্তমান? প্রথমেই আমরা বলতে পারি তো যে অগ্নুৎপাতের দ্বারা সৃষ্ট, তাহলে অগ্নুৎপাত বলতেই আমরা ম্যাগমা বা লাভার কথা বলতে পারি। এই ম্যাগমা বা লাভা এর উপকরণ কি? এটাই কিন্তু একটা এমসিকিউর কোশ্চেন। কেউ বলতে পারবে অগ্নুৎপাতে যে ম্যাগমা বা লাভা বেরিয়ে আসে তার উপাদান কি থাকে? কে বলতে পারে? কে বলবে? বলো। দাদা এখানে তো বিভিন্ন শিলা, মানে তরল শিলা আর কি। না, এমনি ম্যাগমাতে যদি বলা হয় কি দ্বারা গঠিত, ম্যাগমা সাধারণত কি দ্বারা গঠিত, লিখে রাখো। ম্যাগমা সাধারণত, লিখে রাখো, এটাকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সিলিকন। ম্যাগনেসিয়াম সিলিকন। শুধু সিলিকন আর অক্সিজেন, ঠিক আছে? ম্যাগমা মানে সিলিকন ও অক্সিজেন। তাহলে আগ্নেয় শিলার প্রধান উপাদান হচ্ছে ম্যাগমা, যা সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত। এছাড়া, লিখে রাখো, এছাড়া, এছাড়া কি কি বর্তমান, আমি কিন্তু সংকেত লেখা আছে, তাতে লিখতে পারবে। পটাশিয়াম, সোডিয়াম, কারণ না বুঝতে হলে কিন্তু আমাকে বলবে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, লোহা, এই ধাতুগুলো কিন্তু আগ্নেয় শিলায় লক্ষ্য করা যায়, হ্যাঁ কি না? এছাড়া 3 নম্বর পয়েন্ট, গ্যাস। কিছু গ্যাসও কিন্তু আগ্নেয় শিলার মধ্যে একটা কি বলবো, মানে যে ফাঁকা যে ফাটল, তার মধ্যে কিন্তু কিছুটা হলেও আহ, কেলাসন ভাবে বা বা মানে কেলাসিত অবস্থায় বর্তমান। ওকে, এটাকে কলয়েডীয় ভাবে দ্রাব্য বলতে পারি। তাহলে কি কি গ্যাস? গ্যাসের মধ্যে কিন্তু আমরা দু প্রকার গ্যাসের কথা বলবো, একটা কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে সালফার ডাই অক্সাইড। এছাড়াও জলীয় বাষ্প কিন্তু বর্তমান, জলীয় বাষ্প বর্তমান। মনে মনে হতেই পারে তোমাদের যে এত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কি করে জলীয় বাষ্প থাকতে পারে? না, ওই সময় থাকছে না, লাভাতে থাকছে না। কিন্তু লাভা যখন ঠান্ডা হচ্ছে তখন মাটিতে দ্রবীভূত যে অক্সিজেন আছে তা কিন্তু জলীয় বাষ্পে পরিণত হয়, ওই শিলার মধ্যে আবদ্ধ অবস্থা থাকে। ঠিক আছে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে। এরপরে আমরা ক্লাসিফিকেশন করলাম কার? শিলার। এরপরে আমরা আরেকটু ক্লাসিফিকেশন করব কার? আগ্নেয় শিলার। নোট ডাউন করে নাও, শ্রেণী বিভাগ। কার শ্রেণী বিভাগ করতে চলেছি? আমরা করতে চলেছি আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ। কেউ বলতে পারবে আগ্নেয় শিলা আবার ক প্রকার? আগ্নেয় শিলা ক প্রকার? যা দু থাকে মোটামুটি উদ্ভিদের নিঃসারী। না, নেসারি। দেখো তোমরা, আমি আমি ওই ওই নিঃসারী, যেটাকে হচ্ছে এক্সক্লুসিভ ইগনিয়াস রক, আমি ওই টপিকটা একটু পরে যাচ্ছি, ঠিক আছে? একটা উদ্ভেদী, একটা এসে, আমি সেটা পরে যাচ্ছি। আমি তার আগে যেটা খুব মানে মানে কম্পোনেন্ট বা রাসায়নিক দিক থেকে যে ভাগ, সেটা যদি করি তাহলে সেটাকে দুভাগে করতে পারি। প্রথম দুভাগ কি কি ভাগ? একটা লিখে নাও, আম্লিক, আমলিক, আর একটা হচ্ছে ক্ষারীয়। আমলিক একটা, ক্ষারীয় একটা। তাহলে আমলিক কাকে বলি? আমলিক কাকে বলবো? আমলিক কাকে বলবো? তাহলে মনে রাখতে হবে যে যে ম্যাগমাতে সিলিকনের পরিমাণ খুব বেশি থাকে সেগুলো হচ্ছে আমলিক। লিখে রাখো ছোট্ট করে পয়েন্ট, যে সিলিকন এসআই সর্বাধিক, ওকে, সিলিকন সর্বাধিক, সেটা হচ্ছে আমলিক। আমি আবার শ্রেণীবিভাগ করাবো। শ্রেণীবিভাগ দু ধরনের হয়। প্রথমটা লিখে রাখো, যে সান্দ্রতা ধর্ম অনুযায়ী, সান্দ্রতা ধর্ম অনুযায়ী, বোঝা গেছে? এরপরে অবস্থান অনুযায়ী যখন ভাগ করব তখন আরো দুটো করব, একটা এক্সক্লুসিভ আর একটা কি, আর একটা হচ্ছে ইনক্লুসিভ। ঠিক আছে, চল
ক্ষারীয় বলতে কোনটা? ক্ষারীয় ম্যাগমা বলতে যেখানে সিলিকার পরিমাণ কিন্তু তুলনামূলক অনেক কম। নোট ডাউন করে নাও যে সিলিকন কম থাকে। ক্লিয়ার হয়েছে? ভালো করে দেখো লেখা হয়েছে তো, একটু ভালো করে নোট ডাউন করবে। এই টপিকগুলো কিন্তু পরপর পরপর কন্টিনিউ করব। না বুঝতে পারলে আমাকে বলবে। হয়েছে? চলো এরপরে 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 আবার আমি এইটাকেই কন্টিনিউ করব শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগটা কার ভিত্তিতে? এই শ্রেণীবিভাগটা অবস্থান ও উৎপত্তি অনুসারে। নোট ডাউন করো। এই শ্রেণীবিভাগটা হচ্ছে অবস্থান, উৎপত্তি স্থল ও অবস্থান অনুসারে। লিখে নাও, অবস্থান বা উৎপত্তি স্থল অনুসারে। উৎপত্তি স্থল অনুসারে। ওকে, তাহলে এইবার এইটাকে আমরা ভাগ করব দুটো ভাগে। আমরা পাশাপাশি লিখব যাতে আমরা একটা তুলনামূলক ব্যাখ্যা আলোচনা করতে পারি। ইংলিশ বেঙ্গলি দুটোটা আমি আলোচনা করা প্রয়োজন, তাতে তাতে কি হয় বলতো, তোমাদের মধ্যে যারা এসএসসি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা লাভবান হবে। শুধু এসএসসি কেন, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট কার্যাবল মানে গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে। যেমন প্রথমে একটা নোট ডাউন করো, অনেকেই জানো নিঃসারী। নিঃসারী আগ্নেয়শিলা। আমি নিঃসারী কথাটা উল্লেখ করলাম। নিঃসারীর ইংলিশ কি? ইংলিশ হচ্ছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ ইগনিয়াস রক। আর একটা কি? আর একটা হচ্ছে এই বেঙ্গলিটা একটু কঠিন। যখন আমি অন্য ক্লাসে করি বারবার এটা লিখতে অনেকে উদ্বায়ী লিখে দেয়, তা কিন্তু নয়, উদ্ভেদী। ওকে, উদ্ভেদী আগ্নেয়শিলা। উদ্ভেদী। ওকে, যেটার ইংলিশ কি? ইনট্রুসিভ। বলো, হাতের লেখা বুঝে লেখা গেছে তো? একটা তাহলে হচ্ছে নিঃসারী, আর একটা হচ্ছে উদ্ভেদী। চলো প্রত্যেকটা আমার ব্যাখ্যা করাটা দরকার, ব্যাখ্যা করি। তাহলে এদের কিন্তু ভাগ দেখবো আমরা। তাহলে নিঃসারী বলতে কোনটা? ম্যাগমা বা লাভা যখন পৃথিবীপৃষ্ঠের ওপরে নিশ্চিত হয় দ্রুত তাপ বিকিরণ করার মাধ্যমে শীতল ও কঠিনয় শিলা তৈরি করছে, তাকে কি বলবো? তাকে বলবো হচ্ছে নিঃসারী। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি বলতে পারি? প্রথম পয়েন্ট বলতে পারি যে এর অবস্থান কোথায়? এর অবস্থান পৃথিবীর ভূপৃষ্ঠে। হ্যাঁ কি না? বলো, ক্লিয়ার হয়েছে কি হয়নি? ওপরের দিকে অবস্থান করছে। ওপরের দিকে অবস্থান করছে বলে এদের কি বলা হচ্ছে? এদেরকে নিঃসারী বলা হয়। হ্যাঁ কি না? তাহলে নিঃসারী আগ্নেয়শিলা কোথায়? ওপরের পৃষ্ঠে দ্রুত তাপ বিকিরণ করেছে, শীতল হয়েছে, কঠিন হয়েছে। এরা কি করেছে? একটা আগ্নেয় শঙ্কু গঠিত হয়, মানে একটা চূড়, মানে পাহাড় সদৃশ্য আকার গঠন করে। বুঝতে পেরেছ? হ্যাঁ কি না? এটা গুরুত্বপূর্ণ। এবার তাহলে উদ্ভেদী কোনটা? ভূপ অভ্যন্তরে বা পৃথিবীর কেন্দ্রের দিকের ম্যাগমা কখনো কখনো যদি ওপরে মানে কোনো ফাটল বরাবর ওপরের দিকে ওঠার চেষ্টা করে, কিন্তু সম্পূর্ণ যদি ওপরে উঠতে না পারে, তাহলে পৃথিবীর ভূপৃষ্ঠের অভ্যন্তরেই ধীরে ধীরে তাপ বিকিরণ করেছে এবং আগ্নেয়শিলায় পরিণত হয়েছে। একে কি বলা হয়? এদেরকে বলা হয় উদ্ভেদী। তাহলে এদের অবস্থানটা কোথায় বলবো? বলো, ভূপৃষ্ঠের অভ্যন্তরে। অভ্যন্তরের কথা ঠিক না, আভ্যন্তরে। ওকে, ভূপৃষ্ঠের আভ্যন্তরে ফাটল বরাবর কিন্তু অবস্থান করছে উদ্ভেদী। হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হচ্ছে? সমস্যা নেই। চল, এই নিঃসারী, ভালো করে শোনো, এই নিঃসারীকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ভাগ বলে লেখো, একটু ডিটেলসেই বলি যখন আলোচনা হচ্ছে। নিঃসারীকে আবার দুটো ভাগে ভাগ করতে পারি। কেউ বলতে পারবে? লিখে রাখো, এর বেঙ্গলি সেই অর্থে নেই। প্রথম এটা হচ্ছে পাইরোক্লাস্ট, ইংলিশেই লেখাচ্ছি, পাইরোক্লাস্ট। পাইরোক্লাস্ট। আর সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে টেফরা। পাইরোক্লাস্ট আর টেফরা। পাইরোক্লাস্ট বলতে কোনটা? পাইরো কথার অর্থ কি? পাইরো কথার অর্থ আগুন বা হিট, এরকম টাইপের আর কি। তাহলে যখন আগ্নেয়গিরির জ্বালামুখে ম্যাগমা যখন বাইরে এসে ছিটকে ছিটকে পড়ে এবং তার দরুন যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিটিয়ে অংশে মানে চারদিকে ছিটিয়ে পড়ে একটা যদি আগ্নেয়শিলা গঠিত হয়, তাকে বলা হয় পাইরোক্লাস্ট। তোমরা প্রত্যেকে রঙ্গশাল দেখেছো, তুবড়ি দেখেছো।
এই তুবড়িতের মধ্যে যে বারুদ থাকে সেটা যখন তুবড়ি যখন জ্বালাই, তুবড়িটা চারদিকে ছিটকে পড়ে। তাহলে ওই যে ছিটকে পড়ছে সেটা কিছুক্ষণ জ্বলন্ত অবস্থায় বর্তমান থাকে, তারপরে ওটা তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়। একইভাবে তুবড়িটাকে যদি আগ্নেয়গিরি মনে করো এবং তুবড়ির ভিতরে যে বারুদ বা মাল মশলা সেটাকে যদি ম্যাগমার সঙ্গে কম্পেয়ার করা যায়, তাহলে যে চারদিকে ছায়ের মতো অংশ যেমন তুবড়ি জ্বালানোর পর পড়ে থাকে, সেই একইভাবে আগ্নেয় শিলা যেভাবে গঠিত হয় তাকে বলা হয় পাইরোক্লাস্ট। বোঝাতে পারলাম? রেসপন্স করো, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। বোঝা গেছে। এরপরে টেফরা বলতে কোনটা? দেখো, একটা যখন তুবড়ি জ্বলে যায় তখন তুবড়ির যে খোলটাও কালো হয়ে যায়, হ্যাঁ কি না, বা পুড়ে যাওয়ার মতো অংশ থাকে। এই একইভাবে যখন যখন বা একটা তুবড়ি জ্বলে একটা গন্ধ গন্ধ পাওয়া যায়, বা একটা ছাই একটা পোড়া গন্ধ পাই, কেন একটা কোনো বাজিতেই একটা রকম গন্ধ পাওয়া যায়। একইভাবে যখন কোনো অগ্নুৎপাতের ফলে এই পাইরোক্লাস্ট বা ম্যাগমাগুলো যদি কোনো কারণে বায়ু দ্বারা প্রবাহিত হয়, বায়ুর সঙ্গে মিশে ভাসমান অবস্থায় দানা আকৃতিতে এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চারিত হয়, তখন তাকে টেফরা বলা হয়। কথাটা বোঝা গেল? তাহলে বায়ুর দ্বারা যদি এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয় তখন তাকে টেফরা বলা হয়। কথাটা ক্লিয়ার? হ্যাঁ কিনা বোঝাতে পেরেছি? রেসপন্স করো। হ্যাঁ স্যার। হয়েছে? এগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? তাহলে দেখো, এরপরে আমরা ভাগ করব কার? উদ্ভেদীর। উদ্ভেদীরও ভাগ আছে, অতটা ইম্পর্টেন্ট নয়। এরও ভাগ আছে, এরও দুরকম ভাগ আছে, লিখে দাও। একটা হচ্ছে পাতালিক, এর ইংলিশটা আবার আমার খেয়াল নেই। আর একটা হচ্ছে উপপাতালিক। পাতালিক আর উপপাতালিক। পাতালিক বলতে কি? যেটা অনেক গভীরে, ওকে, অনেক গভীরে, অনেক গভীরে, ওকে, অনেক গভীরে, এটা হচ্ছে পাতালিক। আর উপপাতালিক কোনটা? উপপাতালিক বলতে কি? যেটা ভূপৃষ্ঠ থেকে কম গভীরে, জাস্ট এইটুকু বলতে পারি, কম গভীরে হচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য একটু একটু মনে রাখার প্রয়োজন। লেখা হয়েছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এছাড়া আমি আর সেই অত ভাগ যাচ্ছি না। এগুলো আর একটা উদ্ভিদের ভাগ রয়েছে। উদ্ভিদের ভাগ বলতে মানে যেটাকে বেসিক ভাগ বলা হয়, সেটা হচ্ছে মানে আকৃতির বিচারে একটাকে বলা হয় যে কন্ট্রোল্যান্ড ইনস্টিটিউশন, যেটাকে বলি সঙ্গতিপূর্ণ আগ্নেয় উদ্ভিদ। এটা একটা গুরুত্বপূর্ণ ভাগ। আর একটা ভাগ কি? আর একটা ভাগ হচ্ছে অসঙ্গতিপূর্ণ আগ্নেয় উদ্ভিদ বা ডিসকর্ড্যান্ট ইগনিয়াস ইনস্টিটিউশন। এইগুলো আমাদের এই উদ্ভিদের এতগুলো ভাগ কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজন হবে না। ঠিক আছে? এটা যেন মনে থাকে। এগুলো এগুলো এতটা গভীরে ঢোকার প্রয়োজন নেই। ঠিক আছে? এরপরে আমাদের যেটা জানার প্রয়োজন, ভালো করে শুনবে, এরপরে আমাদের জানার প্রয়োজন যে আগ্নেয় তো পড়লাম, আগ্নেয়র পরে আমাদের কোনটা গুরুত্বপূর্ণ। নেক্সট হেডিং করো পাললিক শিলা। নেক্সট হেডিং করো। হ্যাঁ বলো, কারো কোনো প্রশ্ন? দেবাশিস? স্যার ওই ওই ব্যাসেল্ট আর পিউমিস এটাও তো আগ্নেয় শিলা থেকেই উৎপত্তি হয়েছে। কোনটা বলো? এটা একটু কেমন, এই ব্যাসেল্ট শিলা বলে, পিউমিস শিলা বলে, এগুলো। আমি আসছি দাঁড়া, আমি এটা বলে দিই। আমি প্রত্যেকটা ভাগ বলবো, আমি প্রতিটা ডিটেলসে এই কোনো শিলার প্রতিটা শিলা, গ্রানাইট, ব্যাসেল্ট, ডায়োরাইট, ডলোরাইট, গ্যাব্রো, রায়োলাইট, অনেকগুলো মানে যে কটা কম্পিটিটিভ এক্সামের জন্য আসে সেইগুলো কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? এমনকি কোনগুলো কি কি গুণ সম্পন্ন, কোনটা নিঃসারী, কারণ কোনটা আম্লিক, কোনটা কি, আমি সেগুলো আলোচনা করবো। সেগুলো উদাহরণ যখন লিখবো, যে শিলার উদাহরণ, তখন টপিক ওয়াইজ বলবো। আগে কোনটা কি একটু বলে দিই, আমি এখন কোনো এক্সাম্পলেই যাইনি। ঠিক আছে? আগে আমি পারলিকটা বলে দিই, পারলিকের পর রূপান্তরিতা বলে দিই, তারপর আমি হচ্ছে উদাহরণে যাব। আর কম্পিটিটিভ এক্সামে এই যে এখন যে টপিকটা পড়াচ্ছি এটাও যেমন এখন কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, কারণ এরকম টাইপের কোশ্চেন এখন পরীক্ষায় দিচ্ছে যে আগ্নেয় শিলা সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক। বুঝতে পারলে? আগ্নেয় শিলা সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক নয়। তাই একটু থিওরিটিক্যাল পার্টটা পড়ে রাখা দরকার। আর আগের কোশ্চেন কি আসতো, যেগুলো একটু পুরাতন টাইপের কোশ্চেন, সেগুলো নর্মাল এক্সাম্পল ভিত্তিক কোশ্চেন। বুঝতে পারলে? এক্সাম্পল ভিত্তিক বলতে কি, এত যে শিলা, গ্রানাইট কি দিয়ে গঠিত, ব্যাসাল্ট কি দিয়ে গঠিত, কোথায় বর্তমান, কি কালার হতে পারে, ডায়োরাইট
অ্যান্ডিসাইট, ডলোরাইট, রায়োলাইট এগুলো কোথায় কোথায় পাওয়া যায়, কি কি ব্যাপার, এইগুলো দিয়ে প্রশ্ন আসতো। কিন্তু এখন প্রশ্নের জিনিসটা একটু পরিবর্তন হয়ে গেছে, বুঝতে পারলে? তাই আগে একটু থিওরিটা বলে দিই, তারপরে এক্সাম্পলে আসছি। আজকে কিন্তু এই টপিকটা শেষ করবো। নেক্সট হেডিং করো পাললিক শিলা। পাললিক শিলার ইংলিশ কি, কে বলতে পারে? বলো বলো, চিন্তা করে বলো। সেডিমেন্টিক রক। ভেরি গুড, পারফেক্ট, সেডিমেন্টারি রক। ওকে, নোট ডাউন করো, সেডিমেন্টারি রক, সেডিমেন্টারি রক। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু। দেখো এর ব্যাখ্যাটা কিভাবে করবো, পাললিক শিলা কাকে বলে। দেখো পাললিক শিলা কিন্তু তুলনামূলক অনেকটাই ব্যাখ্যা করার জন্য সহজ। কেন ব্যাখ্যা করার জন্য সহজ কেন বলছি? কাকে বলি পাললিক শিলা, কেউ বলতে পারবে? যেমন আগ্নেয় শিলাটা আগ্নেয়গিরির সঙ্গে সম্পর্কিত, সেই একইভাবে পাললিক শিলার সম্পর্কটা কিভাবে বলো? স্যার এই সমুদ্র পৃষ্ঠের পলি জমে যে শিলা সৃষ্টি হয়। পলি জমে স্যার এরকম নদীবাহিত, না। স্যার নদীবাহিত পলি জমে ধীরে ধীরে যে শিলা তৈরি হয়। হ্যাঁ, তাহলে একটা জিনিস একটু 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 মানে ভালো করে বলা উচিত, যে হিমবাহ হতে পারে, বায়ু হতে পারে, সমুদ্রের তরঙ্গ হতে পারে, বা নদী হতে পারে। এতে কি হয়, যখন ধীরে ধীরে ওই পলি সঞ্চিত হয় এবং পারিপার্শ্বিক চাপের ফলে দৃঢ় সংবদ্ধ অবস্থায় যে শিলা গঠিত হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে পাললিক শিলা। তাহলে পাললিক শিলার গঠনের জন্য দুটো কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুটো জিনিসের ঘটনা কিন্তু খুব একসঙ্গে দায়ী। প্রথমে হচ্ছে অদক্ষেপণ, সেডিমেন্টেশন। হ্যাঁ কিনা? অদক্ষেপণ না হলে কিন্তু মানে পাললিক শিলাটা গঠিতই হবে না। আর সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে উপরিস্থ চাপ। হ্যাঁ কিনা? এই দুটো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ জেনে নেওয়ার ব্যাপার, যে এই দুটোর মিলিত কারণে কোনো পাললিক শিলা গঠিত হয় হয়েছে। হ্যাঁ কি না? তাহলে এই পাললিক শিলা গঠনের এই প্রক্রিয়া, দেখো গঠনের পদ্ধতি আমাদের এত ডিটেলসে জানার প্রয়োজন নেই। তবে একটা জিনিস কোশ্চেন আমি দেখেছিলাম WBCS পরীক্ষায়, মেন্সে কি কোশ্চেন এসেছিল, যারা ভূগোলের একদম খুব ভালো পড়তে ভালোবাসে তারাই বলতে পারবে, যে পাললিক শিলার উৎপত্তি হচ্ছে নদী বদ্বীপে পলি জমে যাওয়ার কারণে। এই পদ্ধতিটি কি নামে পরিচিত, কেউ বলতে পারবে? বেশিরভাগ স্টুডেন্ট অপশানে ছিল সেডিমেন্টেশন বা অদক্ষেপণ। আমরা জানি কি সেডিমেন্টারি রক, সেডিমেন্টেশন বেশিরভাগ স্টুডেন্ট টিক মেরে চলে এসেছিল। ব্যাস, ভুল। কি পদ্ধতির নাম কি? নোট ডাউন করো, একটা স্টার দিয়ে পরে নোট ডাউন করো, পাললিক শিলা উৎপত্তির পদ্ধতি। নোট ডাউন করো, কেউ বলতে পারে? বলতে পারলে বলো, বলতে পারলে বলো। পাললিক শিলার উৎপত্তির পদ্ধতি, এই পদ্ধতিটি কি নামে পরিচিত? উৎপত্তির পদ্ধতি নোট ডাউন করে নাও, এর পদ্ধতি হচ্ছে ডায়াজেনেসিস। ওকে, লিখে নাও। এই ডায়াজেনেসিস কথাটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ডায়াজেনেসিস। বোঝা গেছে নাকি না? কোনো অসুবিধা হলে বলো আমাকে। হচ্ছে, বোঝা গেছে? এইবার ডায়াজেনেসিস কিন্তু অনেকগুলো মানে কি বলবো, অনেকগুলো পদ্ধতির সমন্বয়ে গঠিত। এই পদ্ধতিটি আমাদের যেহেতু পরীক্ষায় কোশ্চেন এসছে, আমি 1-2 করে লিখে দিচ্ছি, মনে রাখো। প্রথম প্রক্রিয়ার নাম হচ্ছে একত্রীকরণ। একত্রীকরণ, বুঝতেই পারছো, প্রতিটা পলি এক জায়গায় জমা হওয়া, যাকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় সিমেন্টেশন। সিমেন্টেশন। ওকে, এর পরে 2 নম্বর পদ্ধতির নাম কি? যে দৃঢ় সংবদ্ধতা। দৃঢ় সংবদ্ধতা, দৃঢ় সংবদ্ধতা ইংলিশ কি? কম্প্যাকশন। ওকে, কম্প্যাকশন। এরপরে 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে পুনর্কেলাসী ভবন। ওকে, ইংলিশ কি? রিক্রিস্টালাইজেশন।
রিক্রিস্টালাইজেশন। এরপরে লাস্ট প্রসেস কি, যে রাসায়নিক রূপান্তর। 4 নম্বর লিখে রাখো, রাসায়নিক রূপান্তর। রাসায়নিক রূপান্তর, যার ইংলিশ কি, কেমিক্যাল অল্টারেশন। কেমিক্যাল অল্টারেশন। কেমিক্যাল অল্টারেশন। তাহলে এই যে ডায়াজেনেসিস পদ্ধতিটা বললাম না, এটাই এই 4টে প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এইভাবেই কিন্তু কেলাস মানে পাললিক শিলা গঠিত হয়। তাহলে প্রথম প্রসেসটা একটু বলে দিই, যে পলিমাটি জমা হওয়া, একত্রীকরণ, তার মধ্যে সেখানে আস্তে আস্তে চাপজনিত কারণে খুব ওদের মধ্যে মানে স্পেসটা পরস্পর কমে গিয়ে দৃঢ় সংগত হওয়া, যাকে হচ্ছে কম্প্যাকশন বলা হয়। তারপরে ওর মধ্যে প্রচুর চাপের কারণে এই যে এক একটা অঞ্চল ভিত্তিক যে জমা হওয়া পলি কেলাসে পরিণত হয়। সেই কেলাসে পরিণত হচ্ছে এবং সেই পলিমাটির মধ্যে জৈব পদার্থের উপস্থিতির কারণে অক্সিজেন যারা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও জলে রূপান্তরিত হওয়ায় একটা কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, যার দ্বারা একটা কি বলতে পারি, শিলা গঠিত হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ কি না বলবে? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। হ্যাঁ দাদা। হয়েছে না হয়নি? এইবার ভালো করে শুনে রাখো। একটা কথা তোমরা বারবার শুনবে, সেটা অনেকে ব্যাখ্যা করতে চাইলে পারে না। পাললিক শিলা বললাম, পাললিক শিলা থেকে একটা ওয়ার্ড পাওয়া যায়, পলল। এই পলল কথাটা কারা শুনেছ, বা এর ইংলিশ কি কেউ বলতে পারবে? পলল বলতে আমরা কি বুঝি? দেবাশিস বলা যাবে? গ্রামের দিকে শোনা যায় পলল। পলল ব্যাপারটা কি বলা যাবে? পললের ইংলিশ হচ্ছে সেডিমেন্ট। এবার বলতে পারবে পললটা কি? সেটা পলি টাইপের। পলি। পলি বলতে অ্যাকচুয়ালি যেটা জমছে সেটাই হচ্ছে পলল। কথাটা বুঝতে পারলে? অর্থাৎ এই হ্যাঁ, সেই পললের বন্যার সময় নদীর অববাহিকায় যে পলি জমে। বন্যা কেন, নর্মাল পদ্ধতিতেই জমতে থাকে, সব সময়তেই জমে। এবার বন্যা হলে বুঝতে পারি কেন, বন্যা হলে রাস্তার উপর ধরো জল উঠলো, জলটা নেমে গেল, পিচের ওপর কাদা জমে আছে, মানে আমরা উদাহরণটা পাই, বুঝতে পারি, হ্যাঁ কি না? তো এটাকেই সেডিমেন্ট, যেটা জমছে সেটাই হচ্ছে পলল। এই পললই হচ্ছে পাললিক শিলার অন্যতম উপাদান। এই পলল আবার কটা ভাগে ভাগ করা জানো? এই পললের আমাদের কিন্তু জেনে রাখা প্রয়োজন, পলল 3টে ভাগে ভাগ করা যায়। আমাদের এটাই আলোচ্য বিষয় মানে পাললিক শিলার। প্রথম ভাগটা কি, ইম্পর্টেন্ট, নোট ডাউন করো, ক্লাস্টিক। এই ক্লাস্টিকের কথাটা কিন্তু আলোচনা করতে হবে, ক্লাস্টিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্লাস্টিক ইংলিশ ওয়ার্ড, কিন্তু ইংলিশে লিখে রাখছি, ক্লাস্টিক ইংলিশ ওয়ার্ড। ওকে। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে কেমিক্যাল। আমি ইংলিশে লিখছি, বাংলায় রাসায়নিক বলে তোমরা লেখো, কেমিক্যাল। আর 3 নম্বর কি, 3 নম্বরটা হচ্ছে বায়োজেনিক। বায়োজেনিক বাংলায় কি বলতে পারি? জৈব পলল বলতেই পারি। ঠিক আছে? তাহলে কেমিক্যাল মানে কোনটা বুঝতেই পারছো, যে বিভিন্ন রাসায়নিক পদার্থ যদি থিতিয়ে পড়ে বা জমে যায়। রাসায়নিক পদার্থ বলতে যার একটা কেমিক্যাল সংকেত বর্তমান। বায়োজেনিক বলতে, বায়োজেনিক কোনগুলো? বায়োজেনিক বলতে যেখানে যে কোনো বায়োলজিক্যাল যে বা জৈব যে উপাদান, সে কোনো উদ্ভিদ অংশ হতে পারে, কোনো প্রাণী অংশ হতে পারে, বা প্রাণীর মৃতদেহ হতে পারে, বা কোনো যেটা জীবদেহের উপাদান, বায়োজেনিক। কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাস্টিক পলল। ক্লাস্টিক পলল বলতে কোনটা, যেখানে আগ্নেয় শিলা হতে পারে বা যে কোনো শিলা যেটা পাললিক শিলা প্রকৃত নয়, সেই শিলা যদি চূর্ণ বিচূর্ণ হয় তাহলে তাকে ক্লাস্টিক সেডিমেন্ট বলা হয়। বুঝতে পারলে? এই ক্লাস্টিক সেডিমেন্টের কয়েকটা এক্সাম্পল লিখলে তোমরা বুঝতে পারবো, আচ্ছা এইগুলোকে বলছি। যার মধ্যে প্রথম এক্সাম্পল হচ্ছে বালি, মনে থাকবে। বোল্ডার, বোল্ডার শুনেছ, যে বোল্ডার থেকে গ্রামাঞ্চলে মুরাম রাস্তা তৈরি হয়, হ্যাঁ কি না? কাদা, বা যেটাকে আমরা নর্মালি ক্লে বলা হয়। ওকে। আর একটা জানি, সেটা হচ্ছে কোবল। কোবল বলতে একটু নুড়ি পাথর টাইপের কোবল, একটু 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 মানে বড় সড়ো হয়। বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো বুঝতে অসুবিধা হলে বলো আমাকে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝলাম। তাহলে আর কেমিক্যাল ব্যাপারটা আমি আর ব্যাখ্যা করছি না। বায়োজেনিকও তোমরা বুঝতে পারছো, বায়োজেনিক যে কোনো জৈব পদার্থ হতে পারে। এবার যদি প্রশ্ন করা হয়
এই পাললিক শিলার বৈশিষ্ট্য কি কি বলবে? বৈশিষ্ট্য কি বলবে? প্রথমেই এর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা ক্রমসজ্জা, অর্থাৎ পর 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 লেয়ারের মতো করে এর সজ্জা হয়। তাই এই পাললিক শিলায় একটা সিঁড়ি বা ধাপ লক্ষ্য করা যায়। আমি আর লিখছি না, তোমরা শুনে রাখো বা মনে লিখে রাখো যে ধাপ লক্ষ্য করা যায়। ওকে, সেকেন্ড নোট ডাউন করবে, এগুলো আগ্নেয় শিলার ন্যায় এতটা মজবুত নয়। বুঝতে পারলে? আগ্নেয় শিলার ন্যায় এতটা মজবুত নয়। অসুবিধা নেই? হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হচ্ছে এগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অসুবিধা নেই তো? না এখনো বোঝা যায়নি? বোঝা গেছে? চল, এরপরে আমরা যেটা আলোচনা করা শুরু করব, একটু ডিটেলসে আলোচনা করা প্রয়োজন, সে রূপান্তরিত শিলা। নোট ডাউন করো। আজ একটু ওয়েট করবে, একটু দেরি করে শুরু করেছি, বাড়ি দুঃখে দেরি হয়েছে একটু, তো দেখে নাও। রূপান্তরিত শিলা আজকে একটু টপিকটা শেষ করব। ওকে, রূপান্তরিত শিলা। ইংলিশে কি বলতে পারি? ইংলিশে কি লিখে রাখো? মেটামরফিক রক। ভেরি গুড, পারফেক্ট। এটা অনেকেই জানো, সুন্দর। আর যারা একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের পড়াও আর কি, তাদের এগুলো পড়তে নিজেদেরও জানা প্রয়োজন। 9-10-এ এখনো আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ডে এই ব্যাপারগুলো কমসে কম একটু একটু করে দেওয়া আছে। মেটামরফিক রক। তাহলে মেটামরফিক রক বলতে বা রূপান্তর শিলা বলতে কোনটা, কাকে বলি আমরা? দেখো, পৃথিবীতে না প্রতিটা জিনিসই মানে পরিবর্তনশীল। শিলাও এর ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম নয়। তাহলে আমাদের ভূত্বকে যে গঠনকারী যে শিলা রয়েছে, সেটা তাপ ও চাপের কারণে যদি নতুন শিলায় পরিবর্তিত হয়, তাহলে কি বলতে পারি? তাদেরকে রূপান্তর শিলা বলি। তাহলে এইখানে পরিবর্তন হয়ে তৈরি হচ্ছে রূপান্তরিত শিলা। ওকে, তাহলে কোন কোন শিলা পরিবর্তন হচ্ছে? কোন কোন শিলা পরিবর্তিত হচ্ছে? আগ্নেয় শিলা, পাললিক শিলা, একদমই ওরাই পরিবর্তিত। এই দুজনই পরিবর্তন হয়, আগ্নেয় আর পাললিক। তবে আর একটা জিনিসও আমাদের রূপান্তরিত শিলা হ্যাঁ হ্যাঁ এটাই বলতে চাইছি, এর সঙ্গে মাঝে মাঝে রূপান্তরিত শিলাও কিন্তু পরিবর্তিত হতে পারে। রূপান্তরিত শিলাও কিন্তু পরিবর্তিত হতে পারে, পরিবর্তিত হয়ে নতুন ধরনের রূপান্তরিত শিলা গঠিত হতে পারে। হচ্ছে হ্যাঁ কি না? তাহলে এই যে রূপান্তর শিলা বা আগ্নেয় শিলা বা পাললিক শিলা আবার নতুন করে রূপান্তর শিলা গঠিত হচ্ছে, এর জন্য কে দায়ী? এর জন্য দায়ী হচ্ছে চাপ ও তাপ। ওকে, চাপ ও তাপের প্রভাবে। মনে রাখা প্রয়োজন, চাপ ও তাপের প্রভাবে। বোঝা গেছে? হ্যাঁ কি না? ভালো করে দেখো, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। ক্লিয়ার না? হয়নি? হচ্ছে না হয়নি? মানে মোটামুটি বোঝা গেছে। খুব কঠিন টপিক কিন্তু, খুব কঠিন টপিক এটা কিন্তু নয়। এরকম টপিক, এরকম কিন্তু ছোট 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 প্রশ্ন বা এরকম ব্যাপারগুলো কিন্তু আমাদের পড়তে হয় বা জানার প্রয়োজন। এরপরে আমার যেটা পড়ার জানতে হয় বা জানার প্রয়োজন, রূপান্তর তো বললাম আমি। এরপরে না একদম আমাদের চলে যাওয়া উচিত যে কোন কোন শিলা, মানে এবার আমরা এক্সাম্পলের দিকে যাচ্ছি, এক্সাম্পলের দিকে যাচ্ছি যে কোন মানে শিলা কি কি বৈশিষ্ট্য, কোন শিলা থেকে কি কি আসছে। তার আগে যেহেতু রূপান্তর শিলা থেকে কোশ্চেন বেশি আসে, আমরা রূপান্তর শিলার এক্সাম্পল দিয়েই স্টার্ট করব। ঠিক আছে, তারপরে আমরা আগ্নেয় শিলার দিকে যাব। তাহলে প্রথমে একটা হেডিং করো, হেডিং করে নেওয়া প্রয়োজন যে রূপান্তর শিলা তো পড়বো, তাহলে রূপান্তর শিলা তৈরি হচ্ছে আগ্নেয় শিলা থেকে, এরকম কিছু এক্সাম্পল আমরা পড়ি। হেডিং করো, জাস্ট এরকম ভাবে হেডিং করে মনে থাকবে, আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলা, জাস্ট এইরকম হেডিংটা করো, আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলা। ওকে, ব্যাপারটা এইভাবে হেডিং করে বুঝতে সুবিধা হবে। দেখো, ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট যে আগ্নেয় শিলার একটা নাম যেটা পরীক্ষায় আসে 1 নম্বর দিয়ে লেখো, সেটা কি? ব্যাসাল্ট। ওকে, তাহলে ব্যাসাল্ট থেকে কোন রূপান্তরিত শিলা সৃষ্টি হয় বলতে পারবে? অ্যামফিবোলাইট। ব্যাসাল্ট থেকে কি সৃষ্টি হয়? দেখো, একটা কিন্তু আমাদের মাঝে একটা জিনিস আমরা মিস করে যাই। একদম সুন্দর বলেছো, অ্যাম্পিবোলাইট, পারফেক্ট অ্যান্সার। তবে একটু ইমপারফেকশন থেকে যাচ্ছে। কিসের ইমপারফেকশন? মাঝে সৃষ্টি হয় গ্রিন সিল্ট। ওকে, গ্রিন সিস্ট, সরি গ্রিন সিস্ট।
এইটা কিন্তু রূপান্তরিত, ভালো করে বোঝো, এটা কিন্তু রূপান্তরিত শিলা। এই রূপান্তরিত শিলা পরবর্তী ক্ষেত্রে কিসে তৈরি, আবার কিসে মডিফাই হয়, আবার মডিফাই হয় অ্যাম্ফিবোলাইটে। বোঝা গেল কথাটা? তোমার অ্যান্সার কিন্তু পুরো কারেক্ট, তবু মাঝে কিন্তু আমরা একটা স্টেজকে তো অ্যাভয়েড করতে পারি না, তাই আমি কিন্তু এটা লিখলাম। তাহলে ব্যাসালটা কি? ব্যাসালটা হচ্ছে আগ্নেয়। হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? বোঝা গেছে না হয়নি? হ্যাঁ স্যার বুঝে গেছি। বোঝা গেছে তো? চলো এরপরে এরপরে দেখো কিভাবে চেঞ্জ হয়। দেখো আমি আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলা করলাম, এটা 1 নম্বর লেখা দরকার নেই, এটা চেন সিস্টেম টাইপ। এই অ্যাম্ফিবোলাইট থেকে কিছু সৃষ্টি হয় জানো? শুনেছো কিছু? অ্যাম্ফিবোলাইট থেকে কিছু সৃষ্টি হয় শুনেছো? শুনেছো? দেখো একটা স্টার দিয়ে লিখে রাখো অ্যাম্ফিবোলাইট রূপান্তরিত। তাহলে রূপান্তর, আচ্ছা বাদ দাও বাদ দাও, ওটা আমি পরে পরে হেডিং করে একটা অন্য টপিক লিখে রাখলে তোমরা বারবার কনফিউজ হয়ে যাবে। আচ্ছা আর একটা হেডিং করে নাও, রূপান্তরিত থেকে রূপান্তরিত, আর একটা হেডিং করো, নাহলে চেন করলে না তোমাদের মানে পড়তে অসুবিধা হবে, এমসিকিউ এর ক্ষেত্রে মানে সমস্যা হবে। লিখে নাও রূপান্তরিত থেকে রূপান্তরিত, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। রূপান্তরিত শিলা থেকে রূপান্তরিত, এইগুলোই কিন্তু কম্পিটিটিভ ইনফরমেশন। আগে যেগুলো বলছিলাম সেগুলো হচ্ছে একটা থিওরি, আর এইগুলো হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট পয়েন্ট করো, কি থেকে কিসে কনভার্সন হচ্ছে। দেখো অ্যাম্ফিবোলাইট পেয়েছি, অ্যাম্ফিবোলাইটটা কি? অ্যাম্ফিবোলাইটটা কি? রূপান্তরিত। এই অ্যাম্ফিবোলাইট থেকে আমরা কি পাবো? কে কে বলবে? অ্যাম্ফিবোলাইট থেকে কি পাবো? লিখে রাখো গ্রানুলাইট। গ্রানুলাইট, গ্রানুলাইট। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। এই গ্রানুলাইট থেকে কি পাই? গ্রানুলাইট থেকে পাই হচ্ছে স্লেট। স্লেট পাই, এই স্লেট দিয়ে কিন্তু কোশ্চেনের স্টার্ট দিলাম। ওকে, আবার আবার ভালো করে দেখো, এই স্লেট থেকে আবার কি পাওয়া যায়। দেখো এগুলো সবই যেহেতু রূপান্তরিত তাই ব্যাকেটা লেখাচ্ছি না। স্লেট থেকে পাই হচ্ছে ফিলাইট। অনেক নাম তোমরা শুনতেই পারো, অনেক নাম তোমাদের কাছে নতুন মনে হতে পারে, অসুবিধা নেই, শিখতে হবে। ওকে, আবার এই ফিলাইট থেকে কি পাই? ফিলাইট থেকে পাই হচ্ছে দুটো পাই, দু ধরনের ভাবে রূপান্তরিত হয়। একটা পাই নিস, এই নিস দিয়ে কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ কি না? আরেকটা পাই হচ্ছে সিস্ট। সিস্ট, বোঝা গেল? তাহলে তোমরা সিকোয়েন্সটা বুঝতে পারলে, তাহলে কি থেকে সৃষ্টি হচ্ছে, কি ব্যাপার, কি ক্লিয়ার হচ্ছে মোটামুটি, হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে, অসুবিধা থাকলে বলো আমাকে, হচ্ছে হ্যাঁ কি না? এইবার এইবার এইখানটা লিখলাম, এইখানে কিন্তু একটা ডাউটের জায়গা আছে, একটা ডাউটের জায়গা আছে। ব্যাকে দেখো বিতর্ক। বিতর্ক কেন বিতর্ক বলছি? বহু মানে যে ভৌগোলিকদের গবেষণায় বা বিভিন্ন ভূতত্ত্ববিদদের গবেষণাতে এই আর একটা তথ্য উঠে এসছে, যেখানে স্লেট এর উৎপত্তি নিয়ে একটা বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বলে অ্যাম্ফিবোলাইট থেকে, গ্রানুলাইট থেকে স্লেট উৎপন্ন হয়। অনেকে বলে না, স্লেট উৎপন্ন হচ্ছে পাললিক শিলা থেকে। তো লিখে নাও। তবে আমি কিন্তু এই পাললিক শিলার মতবাদটাকেই বেশি সাপোর্ট করি এভিডেন্সের ভিত্তিতে। আমি এখানে স্টার দিয়ে বিতর্ক বলে লিখে রাখলাম। লিখে রাখো পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা। ওকে, পাললিক থেকে রূপান্তরিত। এতক্ষণ পড়লাম আগ্নেয় থেকে রূপান্তরিত, রূপান্তর থেকে রূপান্তরিত, এবার পাললিক থেকে রূপান্তরিত। বোর্ড লাগতে পারে, কিছু করার নেই। নেক্সট, প্রথম লিখে রাখো সেল। সেল হচ্ছে ওয়ান টাইপ অফ পাললিক শিলা। এই সেল থেকে পাই কি? সেল থেকে পাই স্লেট। অনেকে এটা কিন্তু শুনে থাকতে পারো, আমি এইটাকে বেশি গ্রহণযোগ্য মনে করি, হ্যাঁ কি না? বোঝা গেছে? এরপরে এরপরে নোট ডাউন করো 2 নম্বর, মার্বেল চুনা পাথর। চুনা পাথর থেকে কি পাবো? চুনা পাথর থেকে মার্বেল। শুনে থাকবে অনেকে,
চুনা পাথরটা পাললিক, দেখো এই সাইডটা পাললিক, এই দিকেরটা কিন্তু রূপান্তরিত, খেয়াল রেখো। হচ্ছে আর একটা বেলে পাথর, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস কোশ্চেন প্রিলিমিনারি, বেলে পাথর থেকে কি রূপান্তরিত শিলা পাই আমরা? কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট। এই তো অনেকে দারুণ জানো, ভেরি গুড। এই তো, বলতে পারলে খুব ভালো লাগে। কোয়ার্টজাইট, কোয়ার্টজাইট। দেখো তোমরা কিন্তু ব্যাকেটে লিখে রাখো, পাললিক, নাহলে বুঝতে পারবে না। পাললিক, 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 তাহলে ক্লিয়ার হবে। ওকে, এই মতবাদটা আমি সাপোর্ট করছি, আমি এ দিয়ে রাখলাম। অনেক জায়গাতে, অনেক বইতে, অনেক নোটসে গ্রাউন্ড লয়েড থেকে স্টেট বলা হয়। হচ্ছে ক্লিয়ার হয়েছে না হয়নি? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে। তাহলে প্রত্যেকটা শিলা নিয়ে যে রূপান্তর শিলার যে ব্যাখ্যাগুলো করার দরকার ছিল করতে পারলাম, হ্যাঁ কি না? দাদা এরপরে আমরা ফিরে যাব আগ্নেয় শিলাতে। আমরা কিছু আগ্নেয় শিলা সম্বন্ধে আলোচনা করা প্রয়োজন। কেন আগ্নেয় শিলা আলোচনা করা প্রয়োজন? আমি যখন আগ্নেয় শিলা পড়িয়ে পারলিকে চলে আসি, কোনো আগ্নেয় শিলার আমি উদাহরণ দিই, আমার কিন্তু একটু আগ্নেয় শিলার উদাহরণ দেওয়াটা প্রয়োজন। ঠিক আছে, চলো চলো একটা আগ্নেয় শিলার শ্রেণী বিভাগের এক্সাম্পল লিখে রাখো। তারা লিখে রাখো, উদাহরণ বলে লেখো। আচ্ছা হ্যাঁ, কেউ কিছু বলছিলে? আচ্ছা, উদাহরণ বলে লিখে রাখো, এটা স্পেশাল উদাহরণ একটা মতো লেখাচ্ছি, তোমার সুবিধা হবে। হেডিং করো আগ্নেয় শিলা। তখন লেখানো উচিত ছিল, তখন লাস্টে একসঙ্গে আলোচনাগুলো করি, তাহলে ক্লাসের দুটো টাইপ হয়ে থাকবে। ফার্স্ট এর পার্টটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, আর তারপর একটা হচ্ছে ইনফরমেটিভ পার্ট। আগ্নেয় শিলা, দেখ আগ্নেয় শিলা আমরা দুটো ভাগ আমরা জানি মোটামুটি। কি কি ভাগ? একটা হচ্ছে নিঃসারী, দেখো আরেকবার ডিভাইস হয়ে যাক, আর একটা হচ্ছে উদ্ভেদী। ওকে, নিঃসারী। তো নিঃসারীর মধ্যে আমরা কিন্তু বেশ কিছু একটা এক্সাম্পল পরপর লিখব। যেমন প্রথম এক্সাম্পল হচ্ছে, প্রত্যেকে জানি, সেটা হচ্ছে ব্যাসাল্ট। ব্যাসাল্ট ব্র্যাকেটে কিন্তু আমি পয়েন্ট লেখাবো কি কি বৈশিষ্ট্য কি। এরপর লিখে রাখো রায়োলাইট ডেসাইট। রায়োলাইট ডেসাইট, ডেসাইট। তারপরে নোট ডাউন করো যে অ্যান্ডিসাইট ফোনোলাইট। অ্যান্ডিসাইট ফোনোলাইট, আমি শিওর এর মধ্যে অনেক নামই তোমাদের মানে জানো না বা পরিচিত মানে নয় এই নামের সঙ্গে। ওকে, এরপর ইনফরমেশন। ব্যাসালটা কি? ব্যাসালটা হচ্ছে ক্ষারীয়, ভাগ করেছিলাম। এর মধ্যে রায়োলাইট আর ডেসাইট, এই দুটো কি? এই দুটো দুজনই হচ্ছে আম্লিক। আম্লিক। আর এই এরা দুজন কি? এরা দুজন হচ্ছে প্রশম। ওকে, না আম্লিক না ক্ষারীয়। ক্লিয়ার? হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? এরপর উদ্ভেদী। উদ্ভেদী দুটো ভাগ হয়। কি কি দুটো ভাগ বলেছিলাম? বলো 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 বলো। একদম 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 লিখে রাখো, পাতালিক, পাতালিক, আর একটা হচ্ছে উপপাতালিক। এক্সাম্পল, এক্সাম্পল গ্রানাইট, পাতালিকের এক্সাম্পল দুটো হোক। পাতালিকের এক্সাম্পল দেখো, পাতালিকের মধ্যে গ্রানাইট কিন্তু পড়বে না, গ্রানাইট কিন্তু উপপাতালিকের মধ্যেই পড়বে। লিখে রাখো যে পেগমাটাইট, পেগমাটাইট। ওকে, পেগমাটাইটের পর লিখে রাখো যে পরফাইডি, পরফাইডি। তারপর লিখে রাখো যে ডোলেরাইট, ডোলেরাইট। এবার উপপাতালিক, উপপাতালিকের প্রধান এক্সাম্পল হচ্ছে গ্রানাইট, প্রধান এক্সাম্পল হচ্ছে গ্রানাইট। ওকে, তারপর লিখে রাখো গাব্রো। এই গাব্রোটাও কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশন গ্যাব্রো করা হয়, গজফলাকার বয়রফলার অক্ষর। গ্যাব্রো। ডায়োরাইট, ডায়োরাইট। আর হচ্ছে আর একটা নাম ভুলে গেলাম, পেরিডোটাইট, পেরিডোটাইট। হচ্ছে, তাহলে এই গেল আমার আগ্নেয় শিলার কিন্তু এক্সাম্পল। বোঝা গেছে না যায়নি? আমরা আগ্নেয় শিলাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা নিঃসারী একটা উদ্ভেদী।
উদ্ভিদিকে আবার দুটো ভাগে ভাগ, একটা পাতলিক একটা উপপাতলিক। প্রত্যেকটার এক্সাম্পল যতগুলো সম্ভব দেওয়া যায় বা আমার যেটুকু নলেজে আছে আমি কিন্তু বললাম। এবার এবার যদি এরপর থেকেও যদি কোনো ডাউট থাকে বা কোনো অসুবিধা হয় আমাকে বলতে পারো, তবে আশা করব তোমাদের তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়, হ্যাঁ কি না? তবে অনেকের মধ্যেই কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, স্যার পাললিক শিলার এক্সাম্পল কি হবে? আপনি তো রূপান্তরিত বললেন, আপনি আগ্নেয় এত এক্সাম্পল দিলেন, প্রায় 13টা এক্সাম্পল। পাললিকের এক্সাম্পল কি তোমরা নিজেরা বলো, পাললিক শিলার এক্সাম্পল কি? স্যার বেলে পাথর আর চুনা পাথর। চুনা পাথর, কাদা পাথর। দেখো দেখো আমি আর উদাহরণ যখন এখানেই বলতে আরম্ভ করেছি, একটা পাললিক শিলা বলে লিখে রাখো, তাহলে কিছু নাম মনে রাখা সম্ভব। পাললিক শিলা পরপর যখন উদাহরণ যখন লিখবো, ডিটেলসে লিখবো, পরপর লিখবো। প্রথমেই লিখে রাখো সেল। সেল একটা বিশেষ নামে পরিচিত, কি বলতো? কাদা পাথর, হ্যাঁ কি না? এটা নিশ্চয় শুনেছো তোমরা, কাদা পাথর বা যেটাকে সেল বলি, হ্যাঁ কি না? এই সেলের আবার ভাগ আছে, আমি যাচ্ছি না, অ্যালাম সেল, বিটুমিনাস সেল, যাচ্ছি না, ঠিক আছে? সেলের পরে আরেকটা হয়, সেটা হচ্ছে বেলে পাথর। বেলে পাথর, কাদা পাথর আর বেলে পাথর। বেলে পাথরকে ইংলিশে কি বলা হয়? স্যান্ডস্টোন। লিখে রাখো, ইংলিশ নামগুলো ইম্পর্টেন্ট। স্যান্ডস্টোন হচ্ছে। আবার বেলে পাথরও তো প্রচুর ভাগ রয়েছে, আমার সেই বেলে পাথরের ভাগে ঢোকার প্রয়োজন নেই। আর একটা জাস্ট লিখে রাখো যে রুডাসিয়াস শিলা, এর বাংলাটা আমার খেয়াল পড়ছে না, একটা শুনেছিলাম বহুদিন আগে একটা ব্যাচে ক্লাস করে যখন বলেছিলাম, রুডাসিয়াস শিলা বা রুটাসিয়াস রক। রুটাসিয়াস বলে লিখে রাখবেন, বাংলাটা আমার খেয়াল পড়ছে না। এই রুটাসিয়াস শিলা কিভাবে হয়? যখন মোটা দানার সিলিকা পরপর স্তরীভূত হয়ে পাললিক শিলা গঠন করে, তাকে বলা হয় রুটাসিয়াস রক হচ্ছে। এবার আর একটা কি, আর একটা হচ্ছে চুনা পাথর। চুনা পাথর যাকে লাইমস্টোন বলা হয়, হ্যাঁ কি না? লাইমস্টোন বলা হয়। এরপরে আর একটা টাইপের নাম আমরা জানি, সেটা কি বলতো? কয়লা। প্রত্যেকে জানি, হ্যাঁ কি না? কয়লাটা কিভাবে গঠিত হয়? কয়লাটা কিন্তু গঠিত হচ্ছে জৈব, মানে জৈবিক পাললিক শিলা, ওকে? যেটা পুরোপুরি জৈব পদার্থ, উদ্ভিদ, জল, মিথেনের নিষ্কাশনের ফলে কিন্তু সৃষ্টি হচ্ছে। কথাটা ক্লিয়ার? তাহলে কটা এক্সাম্পল বললাম এর ক্ষেত্রে, পাললিক শিলার ক্ষেত্রে? নোট ডাউন করে নাও। সেল, বেলে পাথর, রুডাসিয়াস, চুনা পাথর, কয়লা। মনে থাকবে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে। আচ্ছা, তাহলে দেখো, যে টপিকটা আমি একদিনে কিন্তু এটা অন্য অন্য সময় দুটো ক্লাসে নিতাম, আমি একদিনে কিন্তু টোটাল সিলার টপিকটা আমি শেষ করলাম। আশা করব তোমরা মানে এই টপিকটা খাতায় লিখে রেডি করতে পারবে। এবার এই টপিকের এমসিকিউ ডিসকাস করব। তবে প্রাকৃতিক ভূগোল যখন শুরু করেছি, আমার টার্গেট থাকবে আগস্ট মাসের লাস্টের মধ্যে জোয়ার ভাটা, অক্ষাংশ দ্রাঘিমাংশ বা মরুভূমি বা বিভিন্ন সমুদ্র স্রোত, বিভিন্ন যে প্রাকৃতিক ঘটনা, এই প্রাকৃতিক ঘটনাগুলো নিয়ে কিন্তু আমার টপিকটা পুরো এগিয়ে নিয়ে যাওয়া। ওকে, চলো। আঞ্চলিকটা অনেক দিনই ক্লাস হয়েছে, আঞ্চলিকের ক্লাসের রেকর্ডিং আমি তোমাদের পরপর দিয়ে দেবো। আঞ্চলিকটা একঘেয়ে লাগবে, সেই খনিজ পড়িয়েছি, শিল্প পড়িয়েছি, শক্তি পড়াচ্ছিলাম, তো ওই জন্য ওখান থেকে একটু ব্রেক নিয়ে প্রাকৃতিকটা আরম্ভ করেছি। প্রাকৃতিকটা আশা করব তোমরা আমার সঙ্গে লাইভে কমপ্লিট করো, দেখবে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, চল। যারা ক্লাসে কোনোভাবে থাকতে পারোনি শেষ পর্যন্ত, তারা একটু রেকর্ডিং দেখে নিও, যাতে এই টপিকটা পুরো A to Z খাতে নোট ডাউন করা থাকে। ঠিক আছে, চল আজকে তাহলে এতটাই।